মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা। শান্তিনিকেতন আমাদের অনেকের কাছেই ঘুরতে আসার জন্য বেশ একটা পছন্দের জায়গা। আর শান্তিনিকেতন ঘুরতে আসলে সোনাঝুরি যাওয়াটা ইজ এ মাস্ট। লাল মাটির জায়গা, সারি সারি সোনাঝুরি গাছে ভর্তি, সেই থেকেই এর নামকরণ। প্রত্যেক শনিবার এখানে একটা বিশেষ হাট বসে। বিশেষ কারণ এই হাটে বিক্রি হয় অনেক ধরনের হাতে তৈরি জামাকাপড়, গয়না, মাটির পুতুল, আরও কত কিছু, যেগুলোর এইখানেই বলা যেতে পারে বিশেষত্ব। এছাড়াও বাউল শিল্পীদের গান, সান্থালীদের ঢোল বাজিয়ে করা নাচ, এসবই টুরিস্টরা দেখে আনন্দ পান। তাই দিন দিন লোকজনের ভিড়ও হাটে বেড়েই চলেছে। তার বাইরে থেকে লোক আসে এই পরিবেশ উপভোগ করতে। তাই এই হাটকে ঘিরে পাশের অনেক ছোট গ্রাম নিজেদের জীবন চালায়। এরকমই ছোট্ট একটা গ্রাম হলো পলাশডাঙ্গা। একদিকে সোনাঝুরি আর অন্যদিকে বয়ে যাওয়া কোপাই নদী। এই বয়ে পড়া বাংলার গ্রাম যেরকম হয়, বেশ কিছুটা সেরকম। এই গ্রামের বেশিরভাগ লোক হাটে জিনিস বিক্রি করে জীবন চালায়। সেটা যদিও সবাই নয়, এরকমই একজন জবা সোনাঝুরির পাশেই একটা রিসোর্টের গেটকিপারের কাজ করে। কাজটা বেশ খাটনির, কিন্তু জবা আনন্দের সাথেই সেটা করে। আর সেখান থেকে পাওয়া অল্প টাকাতেই ও নিজের ঘর চালায়। জবার বাড়িতে মোট 3 জন লোক, জবা, ওর বউ আর ওদের ছেলে। ছোট কিন্তু সুখী পরিবার। অল্পতেই ওরা খুশি। সেটা রাত্রে একসাথে গল্প করে খাওয়া হোক বা শীতকালে কোপাই নদীর ধারে পিকনিক করা হোক, এইটুকুই বিরাট পাওয়া ওদের কাছে। কাজের সময় যখন টুরিস্টদের কাছ থেকে টিপস পেত, সেটা সাবধানে জমিয়ে রাখত জবা। বেশ কিছুটা জমে গেলে টাকাটা নিয়ে যেত বাজারে, কিনে আনত ওর বউয়ের জন্য শাড়ি আর ছেলের জন্য খেলনা, কিছু ভালো মিষ্টি। বাড়ি ঢোকার সময় জবা জিনিসগুলো আড়াল করে নিত। তারপর মুচকি হেসে বলতো, এ ছবি, এ রিজু, দেখ তোদের জন্য কি এনেছি। ছবি আর রিজুও বড় বড় চোখ করে বলতো, কি কি? শুনে জবা বলতো, ভেবে বল দেখে নি। সেটা শুনে ছবি বলতো, কি গো, বাড়ির কাজের কিছু, ভালো খাবার? যদিও রিজুর উত্তর সবসময় একটাই, খেলনা এনেছো বাবা। তারপর জবা জিনিসগুলো ওদেরকে দিত। জিনিসগুলো পাওয়ার পর দুজনের মুখে হাসি ফুটে উঠত। আর সেই হাসি দেখেই আনন্দে মন ভরে যেত জবার। এইভাবে ওদের পরিবার ভালো খারাপের মধ্য দিয়ে চলতে থাকে। এক বছর বর্ষায় বেশি বৃষ্টি হওয়ার ফলে কোপাই নদীর স্রোত একটু বেশিই বাড়ে। নদীর পাশে হওয়াতে গ্রামের মহিলারা সারা বছর প্রায় এইখানেই যায় তাদের জামা কাপড়, বাসন পরিষ্কার করতে। তাই তাদের উপায় নেই। স্রোত বেশি হলেও তাদের নদীতেই যেতে হতো দৈনন্দিন কাজ সারবার জন্য। অন্য কোনো জলের ব্যবস্থা ছিল না সেই গ্রামে। যদিও সবাই বেশ সতর্কভাবেই সেখানে যেত। একটা ছোট মতো ঘাট করা ছিল নদীর ধারে, কিন্তু সেটা এতদিনের ব্যবহারে অনেকটা ক্ষয়ে গেছে। কোনোভাবে যে যার কাজ সেরে বাড়ি ফিরে আসত। এরকমভাবে একদিন ছবিও গেছিল কোপাইয়ের ধারে, সব কাপড় বাসন হাতে করে নিয়ে। সে প্রথমে জামাগুলো ঘাটের ধারে রেখে বাসনগুলো নামাতে থাকে নদীর ধারে। পাশ থেকে একজন বউ চিৎকার করে বলে, দেখিস ছবি, সাবধানে নাম, উঠা খুব পিছল রে। কথাটা শুনে ঘুরে তাকাতেই ওর পা পিছলে যায়। হাতের বাসনগুলো ছড়িয়ে পড়ে চারিদিকে। সঙ্গে সঙ্গে ছবি চিৎকার করে ভেসে যায় জলের স্রোতের সাথে। প্রথমে নদীর ধারে থাকা বউরাও চিৎকার করতে থাকে। তারপর তাদের মধ্যে একজন দৌড়ে যায় গ্রামের লোকজনকে ডেকে আনতে। খবরটা গ্রামে ছড়াতেই সেটা কানে আসে জবার বন্ধু লকুর। লকু প্রথমে খবরটা বিশ্বাস করে উঠতে পারে না। তারপরেই ওর মনে পড়ে, জবা তো এখন রিসোর্টে, ওকে খবরটা দেওয়া দরকার। সেই কথা ভাবতেই লকুর পা ঠান্ডা হয়ে যায়। জবাকে সে কি করে বলবে যে ওর প্রাণের চেয়েও প্রিয় বউ, রিজুর মা, এই খরা স্রোত নদীতে ভেসে গেছে? যাই হোক, সেসব কথা মাথা থেকে বের করে লকু ছোটে রিসোর্টের দিকে। রিসোর্টটা গ্রামের পাশে হলেও একটু সময় লাগে সেখানে পৌঁছতে। রিসোর্টের কাছে এসে লকু জবাকে দেখতে পায়।
জবা তখন টুরিস্টদের হাসি মুখে সেলাম করছে। লোকু এবার এক দৌড়ে জবার সামনে এসে দাঁড়ায়। জবা ওকে দেখে বেশ খানিকটা অবাক হয়েই জিজ্ঞেস করে, কিরে, কি হয়েছে তোর? এত জোরে শ্বাস নিচ্ছিস কেন? লোকু থমথমে মুখে জবাকে বলতে যায়, তোর বউ, তোর বউ। এটা শুনে জবার ভুরু অল্প কুঁচকে যায়। তাও শান্তভাবেই জিজ্ঞেস করে লোকুকে, আরে কি হয়েছে ছবির, বল না লোকু, একটা শ্বাস নিয়ে বল। এতক্ষণে লোকু একটু শান্ত হয়েছে, তাই সে এবার জবাকে বলল, তোর বউকে কোপাইলদি নিয়ে গেছে রে। ও কাপড় ধুতে গেছিল, পিছল খেয়ে জলে পড়ে গেছে। তারপর সেই কথা শেষ না হওয়ার আগেই জবা দৌড়তে শুরু করে নদীর দিকে। পেছনে লোকুও দৌড়য়। জবা বিশ্বাস করে উঠতে পারে না খবরটা। তার ভেতরটা পুরো খালি হয়ে যায়, কিন্তু কোনো রকমে সে নিজেকে সান্ত্বনা দেয়। নিজেকে বলে যে ও ছবি তো সাঁতার জানে, ও ঠিক ডাল ধরে পাড়ে উঠে আসবে, দেখবি, ওর কিছু হবে ক্লাই। এসব বলে সে আরো জোরে ছুটতে শুরু করে। পাড়ে পৌঁছে দেখে ততক্ষণে অনেক লোক জড়ো হয়ে গেছে সেখানে। গ্রামের লোকেরা পুলিশ আর অ্যাম্বুলেন্স নিয়ে এসেছে খবর দিয়ে। সেসব দেখে জবার ভেতরটা কিরকম খালি হয়ে যায়, পা কাঁপতে শুরু করে ওর। ইতিমধ্যে লোকও এসে পড়ে। জবাকে এই অবস্থায় দেখে সে ছুটে গিয়ে জবার কাঁধে হাত রাখে আর পুলিশের কাছে নিয়ে গিয়ে নিজেই বলে, স্যার, এই জবাব ছবি জলে পড়ে ভেসে গেছে, তারই মরদ লাগে। কথাটা শুনে ইন্সপেক্টর বেশ করুণভাবে তাকায় জবার দিকে। তারপর শান্ত গলাতেই বলে, দেখুন, অ্যাম্বুলেন্স চলে এসেছে, ডুবুরিদেরকেও ডাকা হয়েছে, এখন কিছু বলতে পারছি না, ডুবুরিরা আসুক, তারপর জানা যাবে। সেটা শুনেই লোকু মাথা নাড়ায়। তারপর লোকু জবাকে নিয়ে গিয়ে পাড়েই একটা জায়গায় বসিয়ে দেয়। জবার এতক্ষণে জ্ঞান বুদ্ধি সব হারিয়েছে। সে বাচ্চা ছেলের মতো পাড়ে বসে তাকিয়ে যাচ্ছে সবার মুখের দিকে। এদিকে ডুবুরিরাও এসে পৌঁছে গেছে, আর তার সাথে শুরু হয়েছে খোঁজা। বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসে, কিন্তু কোনো খবর পাওয়া যায় না। তখন সবার মনে একটাই প্রশ্ন, ছবি কোথায়? সে কি আদেও বেঁচে আছে? আর থাকলেও সে কোথায়? আর মারা গেলে তার দেহটা কি আর পাওয়া যাবে? বিকেল গড়িয়ে সন্ধে নেমেছে তখন। ডুবুরিরা তখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে খোঁজ পাওয়ার, যদিও এতক্ষণে সবাই ধরেই নিয়েছে যে ছবি আর নেই। জবা এখনো নদীর পাড়ে বসে আছে, তার মুখে কোনো ভাব নেই। ঠিক তখনই লোকজন ছুটে যেতে শুরু করলো নদীর দিকে। সবার মুখে একটা আতঙ্কের ছাপ স্পষ্ট। ডুবুরিরা কিছু একটা বয়ে নিয়ে আসছে। কিছুক্ষণ পর নদীর পাড়ে উঠে আসলো ডুবুরিরা, ছবির প্রাণহীন দেহ নিয়ে। লোকু সেটা দেখে কান্নায় ফেটে পড়ল, দৌড়ে গেল জবার দিকে। জবার চোখ এখন স্থির, একভাবে তাকিয়ে আছে সে ছবির দিকে। শুধু দু চোখ দিয়ে নেমে আসছে জল। জবার চোখের সামনে তখন ভাসছে ছবির সাথে কাটানো সব মুহূর্তগুলো, তার সুখী পরিবারের কথা। থাকতে না পেরে জবা দৌড়ে গেল ছবির মৃতদেহের দিকে। সেদিকে তাকিয়ে সে চিৎকার করে কান্নায় বলতে থাকলো, কি হয়ে গেল তোর? তুই আমায় ছেড়ে গেলি কেন? কি হবে রে, কি হবে আমার? তোর ছেলেটারই আর কি হবে বল? এসব বলে জবা নিজের মাথাটা ছবির কাঁধে গুঁজে দিতে থাকলো। যদিও একটু পরেই সে মাথা তুলে তাকাতে থাকে চারিধারে, কাউকে একটা খুঁজতে থাকে। খুঁজে না পাওয়াতে জবা ছুটে যায় লোকুর দিকে। লোকুর কাঁধে হাত দিয়ে জিজ্ঞেস করে, রিজু কোথায়? আমার ছেলেটা কয়? সেটা শুনে লোকুর চোখ বড় হয়ে যায়। এত কিছুর মধ্যে লোকু, জবা সবাই প্রায় ভুলেই গেছিল রিজুর কথা। সে বোধহয় এখন গ্রামের ভেতরেই আছে একা। তার মায়ের ভেসে যাওয়ার খবর হয়তো শুনেছে। তার মনের এখন কি অবস্থা?
এসব মনে পড়তেই জবা ছুটে যায় গ্রামের দিকে। লোকের ওপর দায়িত্ব দিয়ে যায় নদীর ধারে সব কিছু সামলানো। প্রথমেই জবা নিজের বাড়িতে যায়। সেখানে রিজুকে না পেয়ে ওর মাথায় খারাপ চিন্তা আরো চেপে বসে। আজকেই সে তার স্ত্রীকে হারিয়েছে, একই দিনে তার ছেলেকেও হারাতে হবে না তো? এসব দুশ্চিন্তা তার মাথায় ঘুরতে থাকে, কিন্তু তাও সে খোঁজ ছাড়ে না। দিনের আলো এখন প্রায় নেই বললেই চলে। তাই জবার আরো বেশি অসুবিধা হচ্ছে খুঁজতে। তাই সে চিৎকার করতে থাকে চারিদিকে তাকিয়ে, রিজু, রিজু কোথায় তুই? বেরিয়ে আয়, বাবার কাছে আয় রিজু। খুঁজতে খুঁজতে এখন সে গ্রামের প্রায় শেষ সীমানায় এসে পড়েছে। জবার চোখ যায় পাশে থাকা একটা ছোট্ট টিলার দিকে। অল্প আলোতেও সে দেখতে পায় একটা ছোট্ট মানুষের ছায়া দেখা যাচ্ছে সেখানে। জবার চিনতে অসুবিধা হয় না, এই ছায়া আর কারণ না, রিজু। জবা ছুটে যায় টিলার ওপরে, গিয়ে দেখে রিজু চুপচাপ তার হাঁটুতে মুখ গুজে সামনের দিকে তাকিয়ে বসে আছে। ওর সামনে ছোট্ট একটা জঙ্গল, আর তার ভেতরে সারি সারি জোনাকি। তাদের ছড়ানো আলো ভরে গেছে চারিদিকে। জবা ছেলেকে জড়িয়ে ধরে বসে যায়। সে কাঁপা গলায় রিজুকে জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস তো বাবা? এখানে কেন বসে আছিস? হ্যাঁ? প্রথম প্রশ্নটা শুনে রিজু হেসে মাথা নাড়ায়, বোঝায় যে সে ঠিক আছে। তার পরের প্রশ্নটার উত্তরে রিজু বলে, আমি তো মায়ের সাথে এখানে এসেছি। এটা শুনে জবা চমকে ওঠে, ওর পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। এ কি বলছে রিজু? কিন্তু নিজেকে ঠান্ডা রেখে জবা আবার জিজ্ঞেস করে, তোকে কেউ কিছু বলে নাই? শুনে রিজু বলে, হ্যাঁ, লোকু কাকু তো বলল মা নাকি নদীর জলে পড়ে গেছে, কিন্তু তারপর তো আমি মায়ের সাথে এলাম এখানে। জবা শুনে অবাক হয়, কিন্তু এবার সে বুঝতে পারে আসলে এত বড় ধাক্কাটা ওইটুকু বাচ্চা সামলাতে পারেনি। তাই সে নিজের মনে এত কিছু বানিয়ে ফেলেছে। জবা ভাবে রিজু আসলে ছোটবেলা থেকে একটু অন্যরকম। ওর বয়সী বাচ্চারা যখন খেলতে যেত, রিজু তাদের সাথে যেত না, আর গেলেও তাদের সাথে খুব একটা খেলত না। রিজু বসে গাছের পাতা ঝরা দেখত বা পিঁপড়েদের সারি বেঁধে জিনিস নিয়ে যাওয়া দেখত। এটার জন্য গ্রামের বাচ্চারা মিলে রিজুকে নিয়ে ঠাট্টা তামাশা করেছে বহুবার। কতবার এরকমও হয়েছে যে রিজুকে খুঁজে পাওয়া যায়নি, গ্রামের সবাই মিলে খুঁজতে বেরিয়েছে। শেষমেশ পাওয়া গেছে নদীর ধারে। নদীর ধারে বসে মাটি দিয়ে কিসব বানানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে রিজু। এই অভ্যেসটা যদিও ওর লকুর থেকেই হয়েছে। লকু সোনাঝুরির হাটে মাটির তৈরি জিনিস বিক্রি করে, সব ওর নিজের হাতেই তৈরি। যখন জবা কাজে চলে যেত আর ছবি বাড়ির কাজে ব্যস্ত হয়ে পড়ত, রিজু চলে যেত লকুর কাছে, চুপচাপ বসে থাকতো আর লকুর কাজ দেখত। সেখান থেকে রিজুরও একটা ভালো লাগা জন্মায় ওই কাজগুলোর প্রতি। একা থাকলেই ও চলে যেত লকুর বাড়ি, কাদা মাটি দিয়ে নিজের মতো যা খুশি বানাতে থাকত। জবার এসব মনে পড়াতে ও রিজুকে আর কিছু বলল না, জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে থাকল। তারপর রিজুর দিকে তাকিয়ে জবা বলল, চল বাবা, এবার যেতে হবে। রিজু সেটা শুনে মাথা নাড়ায় আর জবার সাথে হাঁটতে শুরু করে নদীর দিকে। নদীর ধারে এখন ভিড় বেড়েছে। পাশের গ্রাম থেকেও লোকজন ছুটে এসেছে খবরটা পেয়ে। গ্রামের কিছু লোকজন সৎকার করার কাজও ইতিমধ্যে শুরু করে ফেলেছে। জবা রিজুকে দেখে লোকু এবারও ছুটে যায় ওদের দিকে। রিজুকে জড়িয়ে ধরে বলে, কিছু হবে না বাবা, আর তুই চিন্তা করিস না, আমরা সবাই আছি তো। তারপর মাথা নিচু করে জবাকে বলে, সৎকারটা করতে হবে। গ্রামের কিছু লোক গেছে কাঠ আনতে, পুরোহিতকেও ডাকা হয়ে গেছে। জবা সে সব শুনে মাথা নাড়ায়। কিছুক্ষণ পর কাঠ
পুরোহিত আর বাকি সব সরঞ্জাম এসে পড়ে। ছবির সৎকারের কাজ শুরু হয়। জবা চোখে জল নিয়ে সব কাজ পুরোহিতদের কথা মেনে একের পর এক করতে থাকে। যদিও রিজুর চোখ মুখে কোনো ভাব দেখা যায় না, সে চুপচাপ দাঁড়িয়ে সবটা দেখে যায়। জবার মতো গ্রামের বাকি সবারও মনে হয় রিজু কোনোভাবে এই ঘটনাটা মেনে নিতে বা বুঝে উঠতে পারেনি। সবার বুক ফেটে কান্না বেরিয়ে আসে। মুখাগ্নি করার পর জবা রিজুকে কোলে নিয়ে দাঁড়ায়, জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে ভাবতে থাকে কিভাবে ওর সুখের সংসার এক নিমেষে শেষ হয়ে গেল। সব কাজ শেষ হয়ে যাওয়ার পর সব গ্রামবাসীর সাথে জবা আর রিজু গ্রামে ফিরল। লোক ওদের বাড়ি অবধি এসে জবাকে বলে গেল, কিছু বি লাগলে তুই আমাকে জানাস, আমি কাল সকালে আবার আসবো। একা ভাবিস না নিজেকে, আমরা সবাই তোর পাশে আছি। জবা তারপর রিজুকে নিয়ে বাড়ি ঢুকল। ঠুকেই বুঝতে পারল বাড়িটা কিরকম খাঁ খাঁ করছে। বাড়ির সেই আগের প্রাণটাই আর নেই। রিজুকে বুকে জড়িয়ে ধরে খাটের এক কোণে বসে জবা ভাবতে থাকলো, এই গোটা সংসার এতদিন সামলে এসেছে ছবি। জবা কি পারবে তার বাড়ি ঘর সব সামলাতে? তার থেকেও বড় কথা, ও কি পারবে রিজুকে ওর মায়ের ভালোবাসাটা দিতে? মির্চি বাংলা অরিজিনালস, আসল গল্পের আড্ডা।